নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা পূর্বেই আলোচিত হয়েছে, সেটা হচ্ছে বকরি শনির ইফেক্ট। আমি জেনারেল ইফেক্ট বলেছি, লগ্ন ওয়াইজ ইফেক্ট বলেছি এবং আবার বলেছি যে 12 তারিখের 12ই জুলাইয়ের আশেপাশে যখন শনি পুনরায় মকর রাশিতে প্রবেশ করবে তখন আরেকটি অনুষ্ঠান করব, যেটা সেই মকর রাশির যে মোটামুটি 3টে নবাংশ আছে, 2টো নবাংশ অ্যাকচুয়ালি থাকবে, সেই 2টো নবাংশ নিয়ে আলোচনা করব। কিন্তু আজকে যে আলোচনাটা করছি সেটা বহু মানুষ ডাইরেকশন দিয়েছেন বা রিকোয়েস্ট করেছেন, সেটা হচ্ছে যে একটাই না নাটশেল খুব সংক্ষেপে এই যে বকরি আজকে যখন অনুষ্ঠান করছি, আজকে স্যাটার্ন বকরি হয়ে গেছে অলরেডি, আজকে 5 তারিখ ভোরবেলা বকরি হয়ে গেছে এবং 23শে অক্টোবর পর্যন্ত এই যে বকরি গতি চলবে, এটার একটা নাটশেলে আপনি এফেক্ট দিন, লগ্ন ভিত্তিক বা রাশি ভিত্তিক এরমভাবে না বলে একটা সার্বিক এফেক্ট দিন। তো সেই সকল দর্শকবৃন্দ বা নর্মাল যারা দেখছেন তাদের প্রত্যেকের কাছেই আমার অনুরোধ যে আমি কিন্তু অলরেডি একবার বলে দিয়েছি, তো আজকে একদম প্রিসাইজলি আপনাদের কয়েকটা টপিকের উপর বলবো এই আলোচনাটা, সেই জন্যই মুখ্যত করা। স্যাটার্নকে আমাদের কালপুরুষের 10 এবং 11 নম্বর ঘর দেওয়া হয়েছে এবং পরপর 2টো ঘর দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের কর্মের ঘর অর্থাৎ 10 নম্বর ঘর এবং 11 নম্বর ঘর, সেখান থেকে যে গেইনটা আসে সেই গেইনটার এফেক্ট। আমি আমার অনুষ্ঠান যারা অনেক দিন ধরে দেখেন তারা জানেন যে আমি নিয়মিত একটা কথা বলি যে গেইন যেটা হওয়া উচিত সেটা ইন অ্যাকর্ডেন্স উইথ কর্মা, সেটা আমার কথা নয়, সেটা একদম শাস্ত্রগত কথা এবং সেই অনুসারে সেটাই হয় এবং সেটাই অ্যাকচুয়ালি আপনার সেইটুকু অংশই মেটেরিয়ালি কাজে লাগে। স্পিরিচুয়ালি তার থেকে অনেক বেশি কাজে লাগতে পারে, কিন্তু মেটেরিয়ালি তার থেকে বেশি কাজে লাগে না। তো এই পরিপ্রেক্ষিতে বলে রাখি যে আমরা যত ধনসম্পত্তি বা যত মেটেরিয়াল জিনিস সেটা যে ফর্মেই থাক না কেন, সেটা আমরা অ্যাকুয়ার করার চেষ্টা করি না কেন, আমাদের যতটুকু ভোগ অংশ নিবৃত্ত করা রয়েছে, আমাদের মনে করুন কারোর কর্কট লগ্ন আছে, তাহলে তার একাদশ ভাব, দ্য হাউস অফ গেইন ইজ ভেনাস, বৃষ রাশি। আবার কালপুরুষের দেওয়া আছে সেটা শনির ঘর। তো এই দুটোর মধ্যে কন্ট্রাস্ট দেখে, অর্থাৎ আপনার সেই কর্কট লগ্নের ক্ষেত্রে সেই ব্যক্তির সংশ্লিষ্ট ব্যক্তির যেটা আমাদের অ্যাসেন্ডেন্ট গিয়ে দাঁড়াবে, মানে অ্যাসেন্ডেন্টের সাপেক্ষে যে ভাব দাঁড়াবে সেটা হচ্ছে অষ্টম ভাব, আবার কালপুরুষের সাপেক্ষে সেটা একাদশ ভাবে গিয়ে দাঁড়াবে, মানে কালপুরুষে একাদশ ভাব এবং সেই ব্যক্তির নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে সেটি হচ্ছে অষ্টম ভাব গিয়ে দাঁড়াবে। তো সেই ভাবের দুটো কন্ট্রাস্ট করে আমাদের, এবং অ্যাকচুয়ালি তার একাদশ ভাবের লর্ড কোথায় আছে এবং স্যাটার্নের সাথে কি সম্পর্কে আছে, হাতের কি অবস্থা আছে অর্থাৎ পামের কি অবস্থা আছে, এবং কি দশা অন্তর্দশা এবং পারিপার্শ্বিক যে অন্যান্য প্ল্যানেটের পজিশন তার সাপেক্ষে আপনি আপনার গেইনটা পাবেন। বাট একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যতই গেইন আপনি করে ফেলুন, যেটা আমি বলছিলাম, সেই গেইনটা কিন্তু আপনি অ্যাকচুয়ালি কাজে লাগাতে পারবেন না। কোনো একটা নির্দিষ্ট প্ল্যানেটারি পজিশনে কয়েক বছর, বা অনেক সময় আমাকে অনেকে বলেন যে আমি তো 4-5 বছর ধরে অনেক টাকা আয় করেছি, এবং সেটা আপনি যত টাকাই আয় করুন না কেন, আপনার জন্য যতটুকু ভোগ মানে নিবৃত্ত করা আছে, মানে কালপুরুষের আপনার নির্দিষ্ট পদ্ধতি অনুসারে আপনার হরস্কোপ এবং আপনি যে কর্মফল দ্বারা নিয়ে এসছেন, তার বেশি আপনি সেটা করতে পারবেন না। হয় সেটা অন্য কেউ ভোগ করবে, সেটা আপনার আপনি যদি একজন পুরুষ হন, আমি যেহেতু পুরুষ সেহেতু সেই হিসাবে বলছি, এরকমভাবে নেবেন না, তাহলে আপনার স্ত্রী হতে পারে, মা হতে পারেন, তিনি আপনার সন্তানাদি হতে পারেন, তারা ভোগ করবে। অর্থাৎ সেই ভোগটা কিন্তু আপনার অর্থে করছেন তারা, কিন্তু বা অন্য কোনো সম্পদের দ্বারা করছেন, সেটা মুভেবল বা ইমুভেবল, কিন্তু সেই ভোগটা কিন্তু অ্যাকচুয়ালি দেখুন তারা কিন্তু করছেন একটা অন্য ফর্মে, অর্থাৎ লেজিটিমেটলি তাদের সেই জায়গা আছে, সামাজিকভাবেও তাদের সেই জায়গা আছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা সেটা আর্ন করছে না। তো এই ধরনের ভোগও হয়। আমার এতগুলো কথা বলার এই কারণে দরকার, কারণ কালপুরুষের একাদশ ঘরে 1°4' একটু ওপরে গিয়ে স্যাটার্ন আজকে সকালবেলা বকরি হয়েছে, ভোরবেলা একেবারে, এবং এই বকরি হয়ে সে দীর্ঘ প্রায় 5 মাসের কাছাকাছি এই ঘরে অবস্থান করবে, 150 দিনের থেকে সামান্য একটু কম সময়।
এই দীর্ঘকালীন অবস্থানকালে শনি যখন বকরি থাকে তখন কি হয়, শনি বলে নয়, যে কোনো গ্রহ যখন বকরি থাকে তখন তার প্রভাবটা কি হয়, একটি প্ল্যানেট মনে করুন আপনার বার্থ চার্টে, একদম নর্মাল ন্যাটাল বার্থ চার্টে কোনো প্ল্যানেট বকরি আছে, তো বকরি গ্রহ কি ফল দেয়? আমি অনেকবার আপনাদের বলেছি যে বকরি গ্রহ কিন্তু অ্যাকচুয়ালি নর্মাল গ্রহর থেকে বেশি ফল দেয়, তার ফলদানের ক্ষমতা বেশি থাকে। কেন বেশি থাকে তার কারণও বলেছি, যে একে অপরের কক্ষপথে ঘুরতে ঘুরতে তারা যখন সব থেকে কাছাকাছি এসে পড়ে তখনই বক্র দশাটা অ্যাকচুয়ালি শুরু হয়, বকরি গতিটা শুরু হয়। সেটা বুধের ক্ষেত্রে 21 থেকে 24 দিন, শুক্রের ক্ষেত্রে 40 থেকে 44 দিন, মঙ্গলের ক্ষেত্রে সেটা 61 থেকে 64 দিন। এই বছরই মঙ্গল একটি বিশেষ কারণে 75 দিনের জন্য বকরি হবে, সেটা পরবর্তীকালে যখন আলোচনা করব সেটা বলবো। বৃহস্পতি মোটামুটি 4 মাস, 116 থেকে 122 দিনের মধ্যে বকরি থাকে, এবং শনি মোটামুটি 5 মাস বকরি থাকে। এই যে বকরি যখন থাকে, যত বড় প্ল্যানেট, শনি গ্রহরাজ, আয়তনের দিক থেকে বলছি না, ক্ষমতার দিক থেকে বলছি, যত বড় প্ল্যানেট তার বকরি থাকার প্রবণতা বা সময়কালটা বেশি থাকে, কারণ তার ভেলোসিটি তত আস্তে থাকে। মানে মার্গী অবস্থায় ভেলোসিটি আসতে, বকরি অবস্থায় ভেলোসিটি আসতে। রাহু কেতুকে আলোচনায় ধরছি না, কারণ তারা কোনো প্ল্যানেট নয়। এবার এই বকরি থাকাকালীন প্ল্যানেটের যেহেতু শক্তি বা ক্ষমতা অত্যন্ত বেশি বৃদ্ধি পায়, ফলে আপনার হরোস্কোপে যে কারকতায় যে গ্রহ বকরি আছে তার যে ভাবগত ফল প্রদানকারী ক্ষমতা সেটা অনেক গুণ বেশি বেড়ে যায়। মনে করুন কারোর কর্কট রাশিতে মঙ্গল বকরি আছে, তো নীচ আছে মঙ্গল, অনেকবার বলেছি গ্রহ নীচ থাকলে সে বলহীন হয় না, তার যে ফল সেই ফলে ডাইভারশন ঘটে। অর্থাৎ দেখবেন যে ক্লাসের খুব সুন্দর, মানে সব থেকে যে সুষ্ঠু নিপাট একটি ভদ্র ছেলে, যে কখনো একটি জোকও করে না, এরকম একটি ছেলে পড়াশোনা ছাড়া কিছু করে না, তাকেও যদি কোনো স্কুলের কোনো পিকনিক বা জায়গায় নেওয়া হয়, সেও হয়তো একটা গান গাইছে নর্মালি, বা একটা কবিতা শোনাচ্ছে, অর্থাৎ সে তার ট্র্যাকের বাইরে গিয়ে কিছু কাজ করে ক্ষেত্র বিশেষে। তো প্ল্যানেট যখন বকরি থাকে সে তখন তার ট্র্যাকের বাইরে গিয়ে কিছুটা কাজ করে, এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং সেটাকেই আমরা নিজ বলি। অর্থাৎ নিজ মানে পণ্ডিতদের মধ্যে এ নিয়ে বিতর্ক আছে, বিতর্কিত কিছু শব্দ ইউজ হয়, সেগুলো তৎকালীন বা ফোরামে কথা বলাটা উচিত নয়। সেটা অ্যাকচুয়ালি অন্তজ কথাটা বলা আছে, অর্থাৎ সে তার প্রকৃতির থেকে নেমে যাচ্ছে। একটি চুম্বকের কাজ আকর্ষণ করা, সে যদি আকর্ষণ না করে একটা সাধারণ একটা মেটালের মতন বসে থাকে, তাহলে যেরকম তার ধর্ম থেকে সে চ্যুত হচ্ছে, সেই কারণে নীচ বলা হয়। কিন্তু তার ক্ষমতা থেকে সে চ্যুত হয় না, যথেষ্ট ক্ষমতাশালী থাকে গ্রহ। তো সেই ভাব অনুসারে ফল দেয় প্রত্যেকটা প্ল্যানেট। এবার স্যাটার্ন যখন বকরি হচ্ছে, সে গ্রহরাজ, এই মুহূর্তে তার যে কক্ষপথ, অর্থাৎ সে এখন কুম্ভ এবং মকরের জাংচারে রয়েছে, মোটামুটি 1 ডিগ্রিকে জাংচারই বলা যেতে পারে, জাংচারে রয়েছে। তো পৃথিবী থেকে সেই দূরত্বটা যতটা, সেই রাশির দূরত্বটা যতটা, সেই জাংচারের ওপরে সে অবস্থান করছে, এবং অবস্থান করে সে স্থির অবস্থায় এখন আস্তে আস্তে প্রথম স্থির থাকবে, তারপরে আস্তে আস্তে সে নিচের দিকে নামবে, এবং তার ভাব অনুসারে সে ফল দেবে। এবং এই ফল প্রদানকারীর অবস্থাটা প্রথম বলে দিই, দুটো জিনিস তার মানে ক্লিয়ারিফাই করলাম, এটা নিয়ে ভবিষ্যতে হয়তো সমস্যা হবে না। একটা হচ্ছে বকরি থাকাকালীন গ্রহের বল বৃদ্ধি হয়, সেই জন্য রাহু কেতু ইজ অলওয়েজ বলি, তারা গ্রহ না হলেও বলি, সিউডো প্ল্যানেট হলেও তারা বলি সব সময়। কলিযুগে তো অবশ্যই বলি, কারণ এখানে ধর্মের প্রভাবটা সব থেকে কম আছে, এটা 1 নম্বর। মানুষকে বিশ্বাসই করে না, মানে অবিশ্বাস করাটাই মানুষের একটা বেসিক ধর্ম আছে। মানে আমি এমন লোককে প্রশ্ন করতে দেখেছি যে সামনে এসে এত বিনয়ের সাথে কথা বলে, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, আপনাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট হতে পারে, কিন্তু পেছনে গিয়ে এসে যখন কথা বলছে, ভেরি হার্ড টু হিয়ার, হ্যাঁ, শুনতে খুব কঠিন লাগে সেসব শব্দ। অবিশ্বাস করাটা এই যুগের একটা বেসিক নেচার, এটা কিন্তু কোনো মানুষকে ইন্ডিভিজুয়াল দোষ দিয়ে লাভ নেই, এটা কাল অনুসারে নেচার। তো এইরকমই ফল সে প্রদান করতে থাকে সমস্ত জায়গায়। তো শনি কি করে, শনি হচ্ছে ন্যায়। শনিকে অনেক সময় দেখবেন লেখা থাকে পাপ গ্রহ, অমুক গ্রহ, তমুক গ্রহ। আমি বহুবার বলেছি স্যাটার্ন না তো পাপ গ্রহ না কিছু গ্রহ। এখন সমাজের যদি মনে করুন আমার বাড়িতে 5টা লোক আছে, তো 5টা লোকের যদি 4 জনই পাগল হয়, তা কি হবে? 80% পাগল। তাহলে যে লোকটা সুস্থ আছে সেই লোকটা যদি বাকি পাগলদের বলে যে তোরা মাথাটা খারাপ, আমার মাথাটা ঠিক আছে,
সে 5জন লোক কি কোনোদিন বুঝবে? সে 5জন লোক তো মানে একটা ক্লাব করে নেবে, সেখানে দল করে নেবে, তো সে কিন্তু সংখ্যালঘু হয়ে যাবে অ্যাকচুয়ালি, যে লোকটা অ্যাকচুয়ালি সুস্থ। আমি অনেকবার ইয়ার্কি করেও আপনাদের বলেছি এই কথাটি, যে মজার ছলে বলেছি যে স্যাটার্ন হচ্ছে সেজ। স্যাটার্ন হচ্ছে সেজ মানে কি, 4টে বর্ণাশ্রমের 4টে প্রকৃতি রয়েছে আমাদের জীবনে। সেটা আমাদের একেবারে মানে ব্রহ্মচর্য থেকে শুরু করে গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তো এই সন্ন্যাস যে আশ্রমটাই বানপ্রস্থ, সন্ন্যাস, বানপ্রস্থ, গারস্থের শেষ দিক থেকে মানপ্রস্থের যে এফেক্টটা, এটা জুপিটার বহন করে, এবং সন্ন্যাস যে পার্টটা সেটা স্যাটার্ন বহন করে, এবং গারস্থ পার্টটা বহন করে হচ্ছে শুক্র, এবং কিছুটা বৃহস্পতি বহন করে, আগেই বললাম, এবং কিছুটা চন্দ্র, বুধ, এই সমস্ত মেটেরিয়াল প্ল্যানেট বহন করে, সর্বোপরি রবি বহন করে, কারণ তিনি রাজস প্ল্যানেট। তো সেই গারস্থ আশ্রমটা না থাকলে, মানে অ্যাকচুয়ালি আমাদের গুরুগৃহের শিক্ষা মানে প্রথম আশ্রম, তারপরে গারস্থ আশ্রম না থাকলে বাকি আশ্রমগুলো কমপ্লিটেড হবে না। অনেকে যারা বলেন না যে আমি তো হ্যাঁ কোনো কারণে তিনি বিবাহ না করতে পারেন, তিনি কোনো গারস্থ আশ্রমের মধ্যে প্রবেশ নাই করতে পারেন, ভগবান যতবার পূর্ণ অবতারেও যখন এসছেন তখনও, এবং যখন তিনি অংশ অবতার বা কলা অবতারেও যতবার 22 বার এসছেন এই মৃত্যু লোকে, ততবারই তিনি কোনো গৃহস্থ পরিবারই জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ গৃহস্থ না হলে তিনি আসবেন কিভাবে, তাকে তো আসতে হবে, কারণ তিনি তো তখন মৃত্যু লোকে ঢুকছেন, মায়াবাদের ইলিউশন, তার তৈরি ইলিউশনের মধ্যে তিনি প্রবেশ করছেন, তো তাকে তো ইলিউশনের মধ্যে দিয়ে আসতে হবে। তিনি কখনো সিস্টেম ব্রেক করে আসেননি কোনোভাবে, হঠাৎ করে আকাশ থেকে এসে উদয় হলো, এরকম ব্যাপার নয়, তিনি ওর সিস্টেমের মধ্যে দিয়ে এসছেন, এবং সেই জন্যই সবাইকে সেই সিস্টেমটা ফলো করা উচিত। তো যতবারই দেখবেন সেই জন্য গারস্থ আশ্রমের প্রয়োজন আছে, কিন্তু তার মানে সবকটা আশ্রমের গুরুত্বটা ওই আশ্রমটার ওপর, মানে একদম ব্রহ্মচর্য মানে শিক্ষা না শিখলে আপনি গারস্থ আশ্রম পালন করতে পারবেন না। প্রত্যেকটা স্টেপের উপর দাঁড়িয়ে আছে। লাস্ট স্টেপসটা হচ্ছে সন্ন্যাস বা সেজের মতন জীবনযাপন করা, যতদিন আপনি বাঁচবেন। তো এই ফ্যাক্টরটায় এই স্যাটার্ন হচ্ছে লাস্ট ফেজটাকে বহন করে। তার মানে যখন আপনি সব থেকে বেশি জ্ঞানী, যখন আপনি সব থেকে বেশি অভিজ্ঞ, যখন আপনি সব থেকে বেশি সব রকম প্রেশার নেওয়ার মতন ক্ষমতায় আছেন, এবং মার্গদর্শী অ্যাকচুয়ালি, মানে সঠিক যার শিক্ষা প্রদান হবে, যিনি একটা বাচ্চাকে বা একটা মাঝারি বয়সের লোককে মার্গদর্শক হিসাবে কাজ করতে পারবে, সেই অবস্থাটা হচ্ছে স্যাটার্নের অবস্থা। তো তাকে জেনারেল, যেহেতু ইয়াং মানুষের সংখ্যাটা পৃথিবীতে বেশি সংখ্যাগরিষ্ঠ, তো সে একদম গারস্থ জীবনে বা সেই নীতিটা মানাটা খুব কঠিন হয় আমাদের পক্ষে। সেই জন্য আমরা অনেক সময় একে পাপ গ্রহ বা অনেক গ্রহ, অমুক গ্রহ তমুক গ্রহ, হ্যাঁ, রাহু তার ছায়া, এই সমস্ত কথাবার্তা বলি। আমি বলছি আদি কোনো পুস্তকে এসব কথা বলা নেই। সংস্কৃত এখনকার দিনের খুব কম লোক পড়তে জানেন, যারা পড়তে জানেন এ সকল মানুষেরা তারা পড়ে দেখবেন পুরনো পুস্তকগুলোতে। যারা ট্রান্সলেটার হন তারা অ্যাকচুয়ালি ভাষার ওপরে তার দক্ষতা থাকতেই পারে, কিন্তু শাস্ত্রটার ওপরে তার দক্ষতা সবসময় যে থাকবে এরকম কোনো কথা নেই। কারণ মনে করুন আমি ভাষাটা জানি, কিন্তু আমি ট্রান্সলেটটা আমি কি করছি সবসময়, আমি তো করছি না, আমি কাউকে দিয়ে দিলাম, সে একটা পয়সার বিনিময়ে একটা চার্জ নিয়ে করে দিল। ফলে সব কিছু লিটারাল ট্রান্সফরমেশনটা করলে মুশকিল হয়, মানে একদম ভাষাগত রূপান্তর হয় না, ভাবগত রূপান্তর করতে হয় সবসময়। তো ভাবগত রূপান্তরের ক্ষেত্রে প্রচুর কথার এরকম মিনিং হয়ে দাঁড়ায়। আমরা তো অধিকাংশই পরিমার্জিত বাংলা বইগুলো পড়ি, সেই কারণে অনেক সময় আমরা লেখককে অনেক রকম কথা বলে থাকি, কিন্তু সবসময় লেখক যে ব্যাপারটার জন্য তিনি যে করেছেন সেটা নয়। তো সেই হিসাবে স্যাটার্নকে মার্গদর্শী বলা হয়, কারণ স্যাটার্ন সব থেকে ভেটারান প্ল্যানেট। গ্রহরাজ তাকে এমনি বলা হয় না, তাহলে বৃহস্পতিকেও বলা হতো, বৃহস্পতি তো সব থেকে বড় গ্রহ সাইজে, সব থেকে বাল্কি গ্রহ, সব থেকে ভারী গ্রহ, তবে তাকে কেন বলা হয় না? কারণ বৃহস্পতির থেকে 2.5 গুণ বেশি ক্ষমতা শনির আছে। 2.5 গুণ, একটা ঘরে 2.5 বছর থাকে, বৃহস্পতি 1 বছর থাকে, টেন্টেটিভ। তো স্যাটার্নের এই যে ফল প্রদানকারী ক্ষমতাটা, এই ক্ষমতাটা সব থেকে বেশি থাকে, এবং স্যাটার্ন মানুষকে পার্মানেন্ট ফল দেয়। পার্মানেন্ট, যেটা দেবে এবং যেটা নেবে সেটা আপনার ভাব অনুসারে কাজ করবে, সেটা কিন্তু পার্মানেন্ট হবে। অর্থাৎ আপনাকে একটা চাকরি দিল, ব্যবসা করালেন, আপনার একটি সন্তান হলো, বিবাহ করলেন, জীবনের যেগুলো খুব বুনিয়াদি কাজ, আপনি একটা শিক্ষা কমপ্লিট করলেন, একটা ডিগ্রি পেলেন, যেগুলি বুনিয়াদি কাজ, ফান্ডামেন্টাল ওয়ার্ক,
সেগুলো কিন্তু স্যাটার্ন দেয় সবসময়। কিছুটা বৃহস্পতিও দেয়, তাতে সাহায্য করে। আবার যেটা নেবে সেটাও পার্মানেন্টলি নেবে। আপনি অতিরিক্ত অসংযমী জীবনযাপন করছেন, সুতরাং আপনাকে যখন ও পানিশ করবে, কারণ ও তো শিক্ষকের শিক্ষক, সব থেকে জ্ঞানী, তো পানিশ করবে, পানিশমেন্টটাও খুব মারাত্মক হবে। দুটো নেওয়ারই ভার কিন্তু খুব কষ্টকর নেওয়া। ভালোটাও নেওয়া কষ্টকর, সুনাম নেওয়াও যেরকম কষ্টকর, সেরকম দুর্নাম নেওয়াও খুব কষ্টকর। তো এই সাপেক্ষে বলছি যে স্যাটার্ন কি করছে, অ্যাকচুয়ালি জামচারের ওপর বকরি হয়েছে, বারবার বলেছি যে কোনো গ্রহ, স্যাটার্ন কিন্তু 1 মিনিট ঢুকেই কোনো গ্রহ 1 সেকেন্ড ঢুকে ফল দেয়। কিন্তু স্যাটার্ন যদি জানে যে আমি আগের ঘরে ফিরে আসব, অর্থাৎ আমি অ্যাকুয়ারিয়াসে নিজের মূল ত্রিকোণে প্রবেশ করছি 1 ডিগ্রি, কিন্তু আমি কিন্তু আবার নিজের ঘরে ফিরে আসবো কিছুদিনের মধ্যেই। তো এটা তো স্যাটার্ন আমাদের থেকে অনেক আগে জানে, বছর কোটি কোটি বছর আগেই এই যে প্ল্যানেটারি সিচুয়েশন কি ঘটবে এগুলো সব সৃষ্টিকর্তা নিজের নিয়মে বানিয়ে রেখেছে। আজকে আমরা যে প্ল্যানেটারি সিচুয়েশনগুলো দেখেছি এগুলোর ভিত্তিপ্রস্তর সূর্য যখন তৈরি হয়েছে তখন থেকে তৈরি হয়ে গেছে যে আজকে এটা ঘটবে। সুতরাং সেটা নিয়ে আমরা এখন হয়তো আলোচনা করতে পারি। তো স্যাটার্ন তো তখন থেকেই জানে যে আমি এই সময়ে অমুক কালে অমুক সময় অমুক ডিগ্রিতে থাকবো এবং আমি আবার আমার আগের জায়গায় ফিরে আসবো, অর্থাৎ মূল ত্রিকোণের দ্বাদশে। এবং বারবার বলেছি ক্যাপ্রিকর্ন কি, ক্যাপ্রিকর্ন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের ঘর। রাজা যেখান থেকে বসে তার রাজকার্য পরিচালনা করে তার এক্সিকিউটিভসদের দ্বারা, সেটা হচ্ছে কাজ। রাজা তার মন্ত্রী সকলকে দিয়ে তার রাজকার্য, তার অমাত্য অর্থাৎ তার যে অফিসার্স আছে, তার যে স্টাফ আছে, তাদের দিয়ে তিনি যে কার্য পরিচালনা করেন, এক্সিকিউশন অফ ওয়ার্ক সারা পৃথিবীব্যাপী, সেই পৃথিবীর ঘর হচ্ছে মকর। আমি অনেকবার বলেছি যে মকর থেকে সব থেকে পাওয়ারফুল রুম কালপুরুষের দ্বাদশ ঘরের মধ্যে। অবশ্যই রবির ঘর যেহেতু কাল সৌরজগৎ, কিন্তু ঈশ্বর এই ঘরকে অতিরিক্ত পাওয়ার দিয়েছে। এই ঘরের পাওয়ার নেওয়ার মতন স্ট্রেংথ খুব কম, আমাদের মতন সাধারণ মানুষের খুব কম আছে। এই ঘরের পারফেকশন লেভেল একটা নর্মাল মানুষের থেকে অনেক বেশি থাকে। এই সকল গুণ থাকার জন্য মানে কলিযুগে গুণগুলো অনেক ক্ষেত্রে না দোষে পরিণত হয়, মানে অ্যাপারেন্টলি দোষ, দোষ নয়, সত্যি কথা বলা। এখানে বলবেন আপনি লোকের কাছে চক্ষুশূল হয়ে যাবেন, আপনি প্রতিবাদী হবেন তো আপনাকে সমস্যায় পড়তে হবে রাস্তাঘাটে। তো অধিকাংশ বুদ্ধিমান মানুষ সে নিঃশব্দেই থাকে, উচিত কথা বলে লাভ নেই, সেটা বিড়ম্বনা বাড়ানো ছাড়া কিছু না। তো স্যাটার্ন কি করবে, স্যাটার্ন যতক্ষণ মার্গী ছিল, আমি অনেকবার আলোচনায় বলেছিলাম আজ থেকে 6-7 মাস আগে, এই যে মার্গী দশা যে ভোগ করছেন 11ই অক্টোবর 2021 থেকে এই আজকে পর্যন্ত, যে মার্গী দশার যে ফলটা ভোগ করলেন, এই যখনই ও বকরি হয়ে যাবে এই ফলের এবার ও হারভেস্টিং করা শুরু করবে, অর্থাৎ ফসল কাটা শুরু করবে। এটা হচ্ছে প্রথম কথা। আগামী 5 মাস, অ্যাকচুয়ালি আপনাদের এক্স্যাক্ট ডেট বলে দিচ্ছি, সেটা হচ্ছে 23 তারিখ তো শনি ডাইরেক্ট হবে, তারপরে আরও 42 দিন, মানে তার সাথে 42 দিন যোগ করলে যা হবে সেটা হচ্ছে মোটামুটি ডিসেম্বর মাসের একদম শুরুর দিক পর্যন্ত, 3-4 তারিখ পর্যন্ত। এই সময় পর্যন্ত স্যাটার্ন হারভেস্ট করবে। হারভেস্ট মানে এবারও পানিশমেন্ট দেবে। যা যা আমরা জ্ঞাতে অজ্ঞাতে যা অন্যায় করেছি সে অন্যায় হারভেস্ট করবে। পরিষ্কার, অ্যাজ ইউ শো ইউ রিপ, যেরকম বপন করবে সেরকমই আপনাকে ফসল কাটতে হবে। এটাই কালের নিয়ম। আপনি যতই কাজ করুন, উল্টো পাল্টা যা খুশি, আমি মনে করি প্রত্যেকটা মানুষকে ম্যান্ডেটরি 3টে বিষয় পড়ানোই উচিত। তিনি অঙ্ক করুন, বিজ্ঞান পড়ুন, যাই করুন না কেন, জীবনের যেটা কার্যকরী সেটা প্রথম যেটা পড়ানো উচিত সেটা হচ্ছে ইতিহাস, মানব ইতিহাস সারা পৃথিবীর। এবং খুব ভালো শিক্ষক যিনি তার জ্বলন্ত উদাহরণ দিতে পারবেন এরকম মানুষ দিয়ে পড়ানো উচিত। শুধু জ্ঞানী হলে হবে না। 2 নম্বর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, 3 নম্বর হচ্ছে আইন। এই 3টে বিষয় ম্যান্ডেটারিলি মানুষের পড়া উচিত, তাহলে মানুষের শিক্ষাটা পূর্ণ হবে। বাদ বাকি সাবজেক্ট তো আছেই, পড়তেই হবে। ইতিহাস যে পড়ে সে জানে মানুষকে কতটা কনজারভেটিভলি থাকতে হয়। পৃথিবীর যত বড় এম্পায়ার হোক, একদম সে আমাদের যখন থেকে লিটারাল মানে লেখাযুক্ত ইতিহাস আছে সেখান থেকে, বা তার আগেও যে সমস্ত শহর বা নগর সভ্যতা আবিষ্কার হয়েছে, আমাদের হরপ্পা সিভিলাইজেশন বা যাই বলুন না কেন, এগুলো তো লেখাপড়া, সেই লেখা এখনো আবিষ্কার মানে পড়া যায়নি এখনো পর্যন্ত, পিক্টোগ্রাফিক বা তার থেকেও পুরনো।
আমরা সেগুলো থেকে অনেক কিছু রিয়েলাইজ করেছি যে আপনি যত ক্ষমতাশালী হন না কেন, জীবনে এমন একটা সময় আপনার আসবে যখন আপনাকে ঝুঁকতে হবে, অর্থাৎ আপনাকে সেই জায়গাটা লিভ করে চলে যেতে হবে। এই পৃথিবীতে সমস্ত কিছু ইলিউশনের দ্বারা তৈরি, সমস্ত কিছু অ্যাপারেন্টলি দেখে মনে হতে পারে পেনটা তো শক্ত, এটা কি ইলিউশন, কি করে হলো, এটা ইলিউশন। একটা সময় বাদে এটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, কালি ফুরিয়ে যাবে, তখন এটা তুমি কী করবো, ফেলে দেবো, সিম্পল ব্যাপার। সেরকম সমস্ত কিছুর একটা 10 ইয়ার আছে এখানে, এই 10 ইয়ারটা সবাইকে বুঝতে হয়। ইতিহাসটা ভালো করে পড়লে সে মানুষের তখন কি মনে হবে, আমাদের মতো সাধারণ মানুষের কি হবে, যে এত বড় রাজা মহারাজা, এত বড় সুলতান, এত বড় সম্রাট, তিনিই কিছু করতে পারলেন না জীবনে। করতে পারলেন না মানে একটা সময় শাসন করলেন, তারপরে মারা গেলেন বা পরাজিত হলেন বা যাই হলো না কেন, তার মৃত্যুবরণ হলো, তার পুত্র আসলো বা জামাতা আসলো, যেই হোক না কেন, বা অন্য কোনো রাজা মহারাজা আসলেন, তিনি আসলেন না কেন, তার 10 ইয়ারটা চলে গেল। সুতরাং আমি ক্ষমতা চিরকাল অ্যাকুয়ার করে রাখতে পারবো না, এবং ক্ষমতা আমার কাছে কিছুদিন থাকবে, ঈশ্বরের আশীর্বাদে আমার কিছু মেটেরিয়াল পাওয়ার, আমার কর্মফল ছিল, আমি পেয়েছি, চলে যাবে সেটা কিছুদিন বাদে। আপনি ইতিহাস তুলে দেখুন, আজ থেকে বেশি দিন না, আমাদের স্বাধীনতার এবার 75 বছর উদযাপন হবে। তো আপনি 76 বছর আগে কোনো ব্রিটিশ কোনো একজন আধিকারিককে গিয়ে যদি বলতেন যে আপনারা তো চন্দ দিন কা মেহমান, আর কিছুদিন বাদে চলে যাবেন, আপনার তারপরে কি হতো সেটা বলে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়, তৎকালীন ঐতিহাসিকরা বলতে পারবেন। কিন্তু আজকে যদি বলা যায় আপনার কথাটা প্রাসঙ্গিক হবে কিনা। তো ব্রিটিশদের মতন এত বড় সাম্রাজ্যবাদী শক্তি, সারা পৃথিবীতে 62-64টা দেশে তাদের সাম্রাজ্য ছিল, তারা অধিকার করেছিলেন। ওইটুকু একটা দেশ, 2-2.5 লক্ষ বর্গ কিলোমিটার আয়তন হবে, আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা যোগ করলে যতটুকু, ততটুকু গ্রেট ব্রিটেন, অর্থাৎ মানে পুরো ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড সব যোগ করে সারা মানে দেশে 50 দিনের খাবার প্রোডাকশন হয় না, মানে তৎকালীন সময়। নেপোলিয়ান বলতো এ নেশন অফ শপকিপার, দোকানদারদের জাতি বলতো ব্রিটিশদের। ক্যান ইউ বিলিভ, এতটাই হেয় করতো নেপোলিয়ান ব্রিটিশদের। সারা পৃথিবীতে বাণিজ্য করে বেড়ায়, মানে দোকানদারদের জাতি অ্যাকচুয়ালি। ঐতিহাসিকভাবে স্বীকৃত শব্দ আমি যেগুলো বলছি, আমার বানানো শব্দ নয় কোনোটা। সেই জায়গায় বলছি প্রত্যেকটা মানুষকে ম্যান্ডেটারিলি পড়া উচিত, তাহলে মানুষ না নিজের থেকে রেস্ট্রিক্ট হয়ে যাবে, যে আমি যে ছড়ি ঘোরাচ্ছি বা অন্যায় কাজ করছি। আপনি পারিবারিক ক্ষেত্রে বলুন না, পারিবারিক ক্ষেত্রে অনেক পরিবারের মধ্যেই মানুষ আছেন যিনি হয়তো পরিবারের অন্য কোনো সদস্যের উপর অত্যাচার করছেন। কতদিন সেটা? 2 বছর, 5 বছর, 10 বছর, তারপরে কালের নিয়মেই তো তাকে নুব্জ করে দেবে এক সময়। সে কি করতে পারবে সারা জীবন? পারবে না। সেই জিনিসটা বোঝা উচিত। এই জিনিসটা যে বুঝে যাবে ছোটবেলা থেকে, তারা ছোট থেকে রেস্ট্রিক্ট হয়ে যায়, তারা জানে তাদের লিমিটেশন কত। আর যারা সেটা জানবে না তাদের কিন্তু ওই আমি আইন জানি না, মানে আমি আইন ভাঙলে আমার কোনো সাজা হবে না, এটা কোনো এক্সকিউজ হতে পারে না। তুমি জানো না, সেটা তোমার অজ্ঞতার ফল, তুমি ভেঙেছো, তোমার সাজা হবেই, সেটা হচ্ছে ব্যাপার। এবার স্যাটার্ন কি করে, এই বেসিক আমাদের যখন রিল্যাক্সেশন পিরিয়ডটা থাকে, এই রিল্যাক্সেশন পিরিয়ডে আমরা যে অন্যায় করি বা প্রারব্ধ অন্যায় কাজ আছে, মকরের ঘর হচ্ছে সেই এক্সিকিউশন অফ পাওয়ার হয়। অর্থাৎ যে সমস্ত অন্যায় কার্যগুলো হয়েছে, যেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যেখানে মানুষের উপর অত্যাচার হয়েছে, বিভিন্ন পশু প্রাণী, বন্য প্রাণী, বিভিন্ন গাছ, আজকে গাছ লাগানোর দিন, তো সেই হিসাবে বলছি যে গাছ কাটা হচ্ছে বিভিন্নভাবে। হ্যাঁ, এই যে আমাদের যে সামাজিক যে রিসোর্স সারা পৃথিবীতে এই যেভাবে নষ্ট হয়েছে, এই নষ্ট করার পেছনে একমাত্র কারিগর কিন্তু মানুষ, অন্য কোনো প্রাণী এসব নষ্ট করে না, কেউ করে না। কারণ মানুষের কনসেন্স আছে, সেই জন্য মানুষকে পাপের ফল ভোগ করতে হয় সমস্ত। মানে অন্য কোনো প্রাণীকে যেটা ভোগ করতে হয় সেটা জন্ম মৃত্যু জরা ব্যাধি, হ্যাঁ, এই কারণে। বা কোনো মানুষের তৈরি কোনো কারেন্ট খেলো কোনো একটা হাতি, তো সেটা তো মানুষেরই কুকর্মের ফল। হাতি তো তার খাবার যদি না পায় সে তো ঢুকেই যাবে, সে তো ইনোসেন্ট, সে তো বোঝে না, তার খিদে পেলে সে খেয়ে নেবে। কোনটা কার জমি, এর জমি না বীর জমি, চাষ করছে না কি করছে, সেটা হাতি বোঝে না, সে খেয়ে নেবে পরিষ্কার। সেই জন্য তাদের কোনো শাস্তি হয় না কখনো। মানুষের শাস্তি হয় কারণ মানুষের কনসেন্স আছে। ভগবান এই কথাটা বারবার বলেছে,
সাংখ্যযোগ পড়বেন খুব ভালো করে। সাংখ্যযোগে লেখা আছে, এক কথা বারবার ভগবান বিভিন্ন উদাহরণ দিয়ে বলেছে, বারবার বলেছেন এক কথা। সাংখ্যযোগে 2 নম্বর চ্যাপ্টারে বলেছে। সাংখ্য মানে আমাদের বিবেক, আমাদের কনসেন্স, যেটা আমাদের আছে, সেই জন্যই আমরা পাপ পূর্ণ করতে পারি, আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। এই ডিফারেন্সিয়েট করার ক্ষমতাটা আমাদের স্যাটার্ন সব থেকে বেশি প্রদান করে। একটা মানুষ দেখবেন অনেক বয়স হয়ে গেলে, ছোটোবেলায় যদি সে খুব দুষ্টু হয়, খুব যদি অবাধ্য হয়, দেখবেন বয়স বৃদ্ধির সাথে সাথে তার মধ্যে অন্তত 70-80% ক্ষেত্রেই দেখবেন তার মধ্যে অনেক গুণও সঞ্চিত হয়। সেই গুণগুলো সে জীবন থেকে উপলব্ধি করে। এই উপলব্ধিটাই শনি। আপনি অ্যাস্ট্রোলজি মানুন বা না মানুন, আপনাকে সেটা করিয়ে দেবে কোনো না কোনোভাবে। আপনাকে তার জন্য কিছু করতে হবে না। এটা হচ্ছে বেসিক জায়গা। এবার স্যাটার্ন যখন বকরি দশায় আসবে, আমরা যে সমস্ত নেগেটিভ কাজকর্মগুলো করেছি, এই নেগেটিভ কাজকর্মগুলোর ফল প্রদান হবে। আগামী দেখবেন এই 150-160 দিনের মধ্যে এমন কিছু আনভেইলড হবে আপনাদের সামনে, এমন কিছু সিচুয়েশান আপনারা দৃশ্যপট বা পর্দাফাশ হবে, এমন কিছু ঘটনাচক্রে সারা পৃথিবীব্যাপী দেখবেন, যেগুলো দেখে আপনারা অবাক হবেন যে এই মানুষটি এই কাজ করতো, ওরে বাবা, এ তো ধরা ছোঁয়ার বাইরে। এরকম প্রচুর ঘটনা ঘটবে এই সময়টাতে, কারণ এটা স্যাটার্নের শেষ, মকরের শেষ বকরি হচ্ছে। আগের দিনই বলেছি যে কোনো গ্রহ, বিশেষ করে শনি, যখন তৃতীয়বার কোনো ঘরে বকরি হয়, 2বার তো সে হবেই, যদি কোনো কারণে 3বার বকরি হয়ে যায়, থার্ড টাইমে বকরির ফলটা সব থেকে বেশি দেয়। এবং এই ঘরটা হচ্ছে জাস্টিসের ঘর, জাস্টিস, যেখান থেকে ন্যায় পাওয়া যায়। কলিযুগে যতটা ন্যায় আমাদের বরাদ্দ আছে, বহু লোক প্রশ্ন করা শুরু করবে, সব কিছু অন্যায় তো ঘটলো না। সব অন্যায়ের পুরোটা পাবেন না, কারণ যুগটা কলি। আপনি রাত্রিবেলা যতই লাইট জ্বালান না কেন, সেটা কি দিনের বেলার মতন হবে কখনো? তো কলিযুগের একটা নির্দিষ্ট পরিকাঠামো আছে, তার বেশি আপনি ন্যায় পাবেন না, কিন্তু যতটা পাবেন সেটাও অনেকটা পাবেন। কিছু তো মানুষ কিছুদিনের জন্য রেস্ট্রিক্ট থাকবে, যাতে সিস্টেমটা ঠিকঠাক মতন চলে, এবং এটা সারা পৃথিবীব্যাপী হবে। যারা মানব সম্পদ তথা মানুষের এই যে যেমন ইউরোপে যুদ্ধ চলছে, ইউরোপ এবং ইউরেশিয়া অঞ্চলে যে যুদ্ধ চলছে, বহু মানুষ ঘর ছাড়া, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ হচ্ছে। যুদ্ধ করে মানুষের হয়টা কি অ্যাকচুয়ালি? যে যুদ্ধ করছে সে তো কিছুদিন বাদে মরে যাবে। কত মানুষের সারা জীবনের জন্য সে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে, যে মরে গেল সে তো মরে যাচ্ছে, পার্মানেন্ট লস। কিন্তু যে আধা আধি হয়ে থাকছে, কত বাচ্চা, কত শিশু, তার শৈশব সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে, এই পাপের ফল নেই কোনো? এরকমভাবে হয় না? উপরে যিনি বসে আছেন তিনি সব কিছু দেখেন এবং কাল অনুসারে ফল দেন। সেই ফলটা আপনার আমার সময়, আমরা যখন রিকোয়ার করছি তখন হবে না, কাল অনুসারে ফল দেয়। সেই ফল দেওয়ার সময়টা এটা। সমস্ত কিছুর অডিট হবে অ্যাকচুয়ালি, এটাকে ইংরাজিতে যদি বলি, যা কাজ করেছেন তার অডিট হবে এবার, এবং সেই অডিটের ফল অবশ্যই আপনাকে দেবে। এবং মনে রাখবেন, একাদশ ঘর থেকে যে প্রফিট, বিশেষ করে যদি কোনো ইলিসিট পদ্ধতিতে, কোনো ইলিগাল বা ইললেজিটিমেট পদ্ধতিতে কেউ যদি কোনো বস্তুকে অ্যাকিউমুলেট করে, জড়ো করে, তার যতটা সম্পদ ব্যবহারের জন্য তাকে নির্দিষ্ট করা রয়েছে, তার থেকে যদি সে অ্যাকুয়ার করে, এই সময় যখনই উল্টো দিকে গতি আবার কর্মের দিকে চলে আসবে, সেগুলো কিন্তু তার হাত থেকে বেরিয়ে যাবে। আইদার ডিমড হবে, মানে কাছা মনে হবে বেরিয়ে যাচ্ছে, তার জন্য যে মানসিক যাতনা সেটা ভোগ করাবে, অথবা এই বেরিয়ে যাওয়ার জন্য তার যে চিন্তা, তার যে রাতের ঘুম নষ্ট হবে, সেই ঘুম নষ্ট হওয়ার জন্য তার শারীরিক ক্ষতি হবে। অর্থাৎ কোনো না কোনো একটা পার্মানেন্ট লস স্যাটার্ন দিয়েই যাবে। সেটা আপনাকে অ্যাপারেন্টলি আপনি হয়তো বুঝতে পারছেন না। আপনি একজন ব্যক্তিকে চেনেন, সে খুব অসৎ, অনেক অসৎ কাজকর্ম করেছে, হয়তো তাকে কেউ প্রসিকিউট করতে পারছে না, কিন্তু দেখবেন এই সময় হয়তো তার কিছু হলো না, কিন্তু তার ভয় ভিতরে, এই ভয় হচ্ছে ডেঞ্জারাস পাপ। এটা আপনাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খেয়ে নেবে। অর্থাৎ এই বুঝি আমার বাড়িতে কেউ আসলো, এই বুঝি কোনো উপদ্রব শুরু হলো, তার কারণ সে তো অন্য, সে, আপনি নিজেকে তো মিথ্যা কথা বলতে পারবেন না, পৃথিবীর সবাইকে বলুন না কেন, হ্যাঁ, সম্ভব নয় সেটা। তো এই এফেক্টের সময় দেখতে পাবেন। এবং আমি বারবার বলেছি, জীবন দিয়ে উপলব্ধি করবেন অ্যাস্ট্রোলজি। কারোর কথা বুঝতে শুনতে হবে না, জীবনকে সামনে নিজের চোখে দেখবেন। চোখে না দেখতে পেলে কান দিয়ে শুনবেন, কান দিয়ে শুনতে না পেলে কাউকে লিখে জিজ্ঞাসা করবেন, কি ঘটছে আমাকে বলে দাও। এ সময় সঞ্জয়ের মতো শুনবেন, তাতেও উপলব্ধি করবেন প্রত্যেকটা জিনিস। এটা উপলব্ধি করার সময়, এবং সেটাই আপনাকে দেবে। এবং সারা পৃথিবীর যে সোশিও পলিটিক্যাল সিচুয়েশন,
সেটার মধ্যে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন ঘটবে আগামী 6 মাসের মধ্যে। সেটা আপনারা প্রত্যেকে দেখবেন, আমরা সবাই দেখব, যদি আমরা অন্তত আমি জীবিত থাকি তো দেখব। তো সেই নিয়ে সেটা বলে দিলাম, এটাই মেন অ্যাকচুয়ালি বলার। এবং তার থেকে আরও যেটা মানে আরও একটা যেটা বলার, যে যারা ধরে মনে করুন এ সময় যে কাজটা, আমি কালকেও একটা পোস্টিং করেছি, যারা দেখেছেন খুব অল্প সংখ্যক লোকই হয়তো দেখেছেন, আমি প্রত্যেককেই বলেছি যে যে সমস্ত মানুষ লেখাপড়া করতে চান বা বিভিন্ন রকম ইন্ট্রেন্সিক একেবারে কোনো স্টাডিজ, সেটা স্পিরিচুয়াল লাইফে হোক বা মানুষের কোনো উপকারে, সামাজিক কোনো উপকারে কোনো কাজ করবেন, তারা এই সময় এই সমস্ত কাজ করুন। নিজের মিনিমাম কাজটুকু জীবন ধারণের জন্য করে বাদবাকি সময়টা এই সমস্ত কাজ করুন, যাতে আপনিও শান্ত থাকতে পারেন মনকে। কোনো বস্তু আপনাকে জীবনে খুশি করতে পারবে না। যারা বস্তুর পেছনে দৌড়াচ্ছেন, তাহলে আপনি মনে করুন যারা পৃথিবীর সব থেকে বড় যে শিল্পপতি না, সে সকালবেলা উঠে অফিসে যেত না, ঘুমিয়ে থাকতো সারাদিন। অফিসে যায় মানে ওর মধ্যে সবসময় একটা অনিশ্চয়তা আছে যে কালকে কি হবে। আমি যদি 1 নম্বর ধরে না রাখতে পারি, 5 নম্বরে চলে আসি, এই অনিশ্চয়তাই ওকে দৌড় করিয়ে রাখবে। ও কোনো দিন শান্তি পাবে না জীবনে। আমি তো নিতান্ত সাধারণ লোক, যারা পৃথিবীর 10 জন বড় শিল্পপতি, রোজ সকালে উঠে অফিস যায়। তো কেন যায়? ওর যা অর্থ আছে ও তো 10 জন্ম খেয়ে যেতে পারে। খেয়ে মানে কি, সে রাজার মতন খেয়ে যেতে পারে, তাও দৌড়ায়। তার মানে কোনো অর্থ, কোনো সম্পদই আপনাকে সুখী করতে পারবে না। এটা বেসিক তত্ত্বটা বুঝে নিন এবং সেই মোতাবেক শান্ত থাকুন, স্থির থাকুন। বুধ ডাইরেক্ট হয়ে গেছে, বুধ এখন আস্তে আস্তে কুম্ভ রাশির নবাংশে নেবে, চলে আসবে 9 তারিখ থেকে রাত্রিবেলা, এবং বেটার ফল দেওয়া শুরু করবে। কমিউনিকেশনটা অনেকটা বেটার করবে এবং কিছুটা চাকাটা করবে। বাট স্যাটার্ন যেহেতু বক্রি হয়ে গেছে, বিরাট কোনো ইকোনমিক আপনি যে রেইজিং, এটা দেখতে পারবেন না, পরিষ্কার ব্যাপার, কোনো সম্ভাবনাই নেই সেরকম কিছু। এবং সব জায়গায় দেখবেন এরকম বিভিন্ন কেলেঙ্কারি, গণ্ডগোল সারা পৃথিবীব্যাপী এই সমস্ত আসা শুরু হয়ে যাবে, এবং অলরেডি শুরু হয়ে গেছে যখন থেকে স্যাটার্ন 3 ডিগ্রির নিচে নেমে গেছে। অর্থাৎ পরিষ্কারভাবে যদি আমি ডেট বলি আপনাদের, সেটা হচ্ছে মে মাসের মোটামুটি 12-13 তারিখের পর থেকে এই ফল দেওয়া শুরু করে দিয়েছে। এবং এই ফলটা কিন্তু আরও 6 মাস ধরে মোটামুটি দেবে, এবং এই 6 মাসে আপনারা অনেক অনেক পৃথিবীব্যাপী একটা যুগান্তকারী পরিবর্তন দেখতে পারবেন এ সময়। আমি আগেও বলেছি, এখনও বলছি এ কথা, 6 মাস পরেও বলবো সে কথা। এবং শুধু চোখ কান খোলা রাখবেন এবং এই সময়টা অন্তত চেষ্টা করবেন হেল্প করার মানুষকে, কারোর উপর রিভেঞ্জ নেবেন না, নিঃস্বার্থ সেবা করবেন লোকের। না হলে অন্তত নিউট্রাল থাকবেন, কাউকে বিরক্ত করা বা বিব্রত করাটা ঠিক নয় কখনো। সন্তানদের প্রতি খেয়াল রাখবেন এবং শান্ত থাকবেন, যেটা সব থেকে বড় ব্যাপার, এবং নির্লোভ হওয়ার চেষ্টা করবেন।